প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। প্রতি পর্বের মতো আজকেও আমরা একজন কীর্তিমান ব্যক্তিত্বের জীবনের গল্প শুনব। আজকে আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন তার পরিচয় বহুমাত্রিক। প্রথমত তিনি একজন প্রকৌশলী, তারপর মঞ্চ, বেতার, টেলিভিশন, চলচ্চিত্রের একজন তুখোড় অভিনেতা। টেলিভিশন নাটক লেখেন, পরিচালনাও করেন, গল্প উপন্যাস লেখেন। এছাড়া বিভিন্ন সময় সমসাময়িক বিষয়ের উপর পত্রপত্রিকায় লেখালেখি করেন। এই সমস্ত নানান কর্মযজ্ঞের মাধ্যমে তিনি নিজেকে নিয়ে গেছেন অন্যরকম উচ্চতায়। এই বহুমুখী প্রতিভাবান মানুষটি হচ্ছেন আমাদের সকলের প্রিয় প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হায়াত। কেমন আছেন? ভালো। আজকে আমরা আপনার একজন কীর্তিমান মানুষ হয়ে উঠবার গল্প শুনব, কিন্তু তার আগে আমরা আপনার জীবনের উপর একটি তথ্যচিত্র আমাদের দর্শকদের দেখিয়ে আসব। নিশ্চয়। দর্শক দেখুন আবুল হায়াতের জীবনের উপর নির্মিত তথ্যচিত্র। খ্যাতিমান অভিনেতা আবুল হায়াত জন্মগ্রহণ করেন ইংরেজি 1944 সনের 7 সেপ্টেম্বর অবিভক্ত ভারতের মুর্শিদাবাদে। 1947 সনে দেশ বিভাগের কারণে তার পরিবার চলে আসেন চট্টগ্রামে। শৈশব কৈশোরের পুরোটা সময় কেটেছে চট্টগ্রামে। তার পিতা মোহাম্মদ আব্দুস সালাম চাকরি করতেন রেল বিভাগে। মাতা শামসুন্নাহার বেগম ছিলেন গৃহিণী। 4 বোন 1 ভাইয়ের মধ্যে আবুল হায়াত বাবা মার তৃতীয় সন্তান। প্রথম স্কুলে শুরু হয় চট্টগ্রামের টাইগার পাস কিন্ডারগার্টেন স্কুলে। কিছু সময় পড়েছেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে এবং সবশেষে পাহাড়তলী রেলওয়ে হাই স্কুল থেকে 1960 সনে ম্যাট্রিকুলেশন পাশ করেন। 1962 সনে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। ওই বছরই ভর্তি হন তৎকালীন পূর্ব পাকিস্তান প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ে, যা বর্তমানে বুয়েট। 1967 সনে এখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা শেষ করেন। আবুল হায়াত 1968 সনে ঢাকা ওয়াসাতে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগদানের মাধ্যমে কর্মজীবনে শুরু করেন। 1978 সনে ঢাকা ওয়াসার চাকুরি ছেড়ে লিবিয়াতে চাকুরি নিয়ে গমন করেন। 1982 সনে দেশে ফিরে 1996 সন পর্যন্ত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কনসালটেন্সি করেন। আবুল হায়াতের সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হয় 10 বছর বয়সে মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে। সেই থেকে ভালো লাগা শুরু। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনে পুরোপুরিভাবে মঞ্চ নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন। সেই ধারাবাহিকতায় 1968 সনে মঞ্চ নাটকের অন্যতম শীর্ষ সংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি 1969-70 সনের উত্তাল পূর্ব পাকিস্তানে ছাত্র ইউনিয়ন সমর্থিত সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের হয়ে সাংস্কৃতিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। অপরদিকে ছাত্র ইউনিয়নের অপর সহযোগী সংগঠন সৃজনী লেখক ও শিল্পগোষ্ঠীর ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় নিজেদের অধিকার আদায়ের পক্ষে নাটক করে বেড়ান। আবুল হায়াত 1966 সনের দিকে চট্টগ্রাম বেতারে সংবাদ পড়ার মাধ্যমে প্রথম ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ শুরু করেন। 1969 সনে নাগরিকের প্রথম নাটক ইডিপাস, যেটি টেলিভিশনের জন্য তৈরি হয়েছিল, সেই নাটকেই অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন টেলিভিশন মাধ্যমে। 1972 সনে তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু হয় চলচ্চিত্র অভিনয়। এভাবেই মঞ্চ নাটক, বেতার নাটক, টেলিভিশন নাটক, বিজ্ঞাপন চিত্র, চলচ্চিত্রে নিজেকে নানাভাবে যুক্ত করে আলো ছড়িয়েছেন, যা আজও সমান তালে অব্যাহত আছে। তিতাসের জলে নাইমা মিছা কথা কওয়া হেগোলাইকে অসম্ভব। তিতাসের এরা পূজা করে, সব বাড়াইব, পাক খাওয়াইব, পাক, তিতাসের পাক। এই দেশে পরামর্শ কেন্দ্র চলবে বলে মনে হয় না।
কেন মনে হয় না স্যার? এদেশে কাজ করার লোকের অভাব, কিন্তু পরামর্শ দেওয়ার লোকের অভাব নেই। দিন তো সবসময় এরকম যাবে না রে মা। দেশ স্বাধীন হবে, আমরা কত আনন্দ করব। তোর বিয়ে হবে স্বাধীন বাংলাদেশে। হ্যাঁ, চুপ করো বাবা, চুপ করো। তোমাকে একটা অনুরোধ করি, রাখবে? বলুন। তুমি আমার সঙ্গে যাবে কোথায়? আমার বাড়িতে। কেন? কদিন আমার বাড়িতে অতিথি হয়ে থাকবে। না মানে আমি যদি তোমার বাবা হতাম, চলুন। আবুল হায়াত অভিনয় ছাড়াও লেখালেখিও করেন। এ যাবৎ বেশ কিছু গ্রন্থ বেরিয়েছে তার। টিভি নাটক লেখেন, পরিচালনাও করেন। সমসাময়িক বিষয়ে পত্রপত্রিকায় নিয়মিত কলাম লেখেন তিনি। আবুল হায়াত নানা কর্মযজ্ঞের স্বীকৃতিস্বরূপ এবছর 2015 সনে অর্জন করেছেন আমাদের জাতীয় পুরস্কার 21 পদক। এছাড়াও আরও নানা পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতিতেও ভূষিত হয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে স্ত্রী মাহফুজা খাতুন শিরিন, 2 মেয়ে বিপাশা হায়াত, নাতাশা হায়াত, জামাতা তৌকির আহমেদ, শাহেদ শরীফ খান এবং 4 নাতি নাতনিকে নিয়ে আবুল হায়াতের পারিবারিক জীবন। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র তথা সামগ্রিক শিল্প সংস্কৃতির উন্নয়নে এই মানুষটির অবদান অসামান্য। শিল্প সংস্কৃতির সমৃদ্ধিতে এবং উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন নিরন্তর। যতদিন বাঙালি শিল্প সংস্কৃতি থাকবে, ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হায়াত। প্রথমেই জানতে চাইব যে পরিবারটিতে আপনার জন্ম, সেই পরিবারটি শৈশব কৈশোর বেড়ে ওঠা সম্পর্কে। একদম শৈশব বলতে শুরু করতে হয় চট্টগ্রাম থেকে, কারণ আমার জন্মটা পশ্চিমবঙ্গে, মুর্শিদাবাদে। আমি 3 বছর বয়সে চট্টগ্রামে এসেছি। সেখানেই আমার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজ থেকে আইএসসি পাস করেছি। তারপরে ঢাকায় চলে এসেছি, ঢাকাতে বুয়েটে ভর্তি হয়েছি এবং একসময় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বের হয়েছি। তো শৈশবের কথা বলতে হয় এই কারণে যে জীবনের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সময়, মানুষের সবচেয়ে আনন্দের সময়, সেটা হলো শৈশব, কৈশোর এবং যৌবন। পুরোটা শৈশব এবং কৈশোর কেটেছে চট্টগ্রামে, যৌবনের কিয়দংশ কেটেছে চট্টগ্রামে। এবং আমি যেখানে বাস করতাম, আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন। আমি বাটালি পাহাড়ের নিচে আমার বাসা ছিল। পাহাড় ছিল আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং সেই সূত্রে প্রকৃতি ছিল আমার প্রথম প্রেমের একটা বস্তু। প্রকৃতিকে আমি ভালোবাসতে শিখেছি চট্টগ্রাম থেকে। এবং তারপরে আসছে সমুদ্র। পাহাড় এবং সমুদ্রের মাঝখানে আমার বসবাস এবং দীর্ঘ 22 বছর আমি চট্টগ্রামে ছিলাম, আমার বুয়েট জীবন সহই আমি বলবো। তো এই প্রকৃতি আমাকে সবসময় টানে। এখনও ঢাকায় আমি এই ব্যস্ততার মধ্যে থাকি, যখনই গ্রামে কোনো কাজ পড়ে আমি খুব আনন্দের সাথে যাই। এবং এটা কিন্তু আমার চট্টগ্রাম থেকে পাওয়া। গাছপালা, পাখি, পাহাড়ের পাথর, বালি যেখানে আমরা লাফ দিয়ে খেলা করতাম, সমুদ্র এবং পাশে রেল লাইনের পাথর কুড়োনো, পাথরে সে আগুন জ্বালানো, সেখানে গুলতির জন্য পাথর সংগ্রহ করে পাখি মারা, মানে এই সমস্ত জীবনটা আমি কখনো ভুলতে পারি না। এবং এই বয়সে এসে সবচেয়ে বেশি সেগুলোই মনে পড়ে আমার আর কি। এই যে নানান রঙের দিনগুলি কাটছিল, এই সময়টিতে কি মনে হয়েছিল যে বড় হয়ে কি হব? প্রত্যেকের একটা স্বপ্ন থাকে। আপনার কি স্বপ্ন ছিল? আমাদের সময়কালটা সম্পূর্ণ ভিন্ন ছিল। আমাদের বাবা মারা কিন্তু আমাদের সেভাবে স্বপ্ন দেখতে শেখাননি। এটা আমি বাবা মার দোষ বলবো না, সেটা সেই সময়কার যে সময়ের ব্যাপারটা দাবি। ছিল। আপনি বুয়েট থেকে পাশ করে ঢাকা ওয়াসাতে চাকরির মাধ্যমে কর্মজীবনটি শুরু করেছিলেন। আপনার কর্মজীবনটি সম্পর্কে জানতে চাইব। কর্মজীবন মানে আমি চাকরি করে এসেছি, মানে সারা জীবনই চাকরি করেছি, চাকরি আমি কখনো ছাড়িনি। তো পাশ করার পরে রেজাল্টটা বেরোনোর সঙ্গে সঙ্গে তখন বাবা মা সব চট্টগ্রামেই থাকেন। আমি খবর পেলাম যে ঢাকা ওয়াসাতে লোক নেওয়া হবে। জাস্ট আমরা 4-5 জন বন্ধু গিয়ে দেখা করলাম চিফ ইঞ্জিনিয়ারের সাথে যে আমরা পাশ করে এসেছি, আমাদের চাকরি দেওয়া যায় কিনা। হ্যাঁ, আমাদের তো ইঞ্জিনিয়ার লাগবে, তোমরা কাগজ দিয়ে যাও। পরদিনই আমাদের সব অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল।
ওদিকে বাবা আমাকে টানছেন চট্টগ্রামে রেলওয়ের ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। আচ্ছা, আমি বাবাকে বললাম যে আমি রেলওয়েতে চাকরি করবো না, কারণ কোথায় অ্যাপয়েন্টমেন্ট দেবে কী দেবে আমার ঠিক নেই, আমি ঢাকাতে থাকবো। এই ঢাকাতে থেকে গেলাম। তারপরে যাই হোক 10 বছর পরে আমি হঠাৎ করে চিন্তা করলাম যে একটা ইঞ্জিনিয়ার হিসাবে আমার সংসার চলে না। এটা হয়তো অনেকের কাছে অবাক লাগবে, কিন্তু আমি পারিনি। আমার জন্য খুব কষ্ট হচ্ছিল। আমি বিদেশের চাকরির একটা অ্যাপ্লাই করলাম, লিবিয়াতে চলে গেলাম। এবং তখন বিদেশের চাকরি গভর্নমেন্টের মাধ্যমে হতো, কোনো প্রাইভেট ছিল না। চলে গেলাম লিবিয়াতে, 3 বছর ছিলাম। আসার পরে আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে বেতন গভর্নমেন্ট দেয় তাতে এই কষ্ট করে চাকরি করার কোনো মানে হয় না। আমি সাহস করে চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট কোম্পানিতে চাকরি করলাম এবং সারা জীবন প্রাইভেট কোম্পানিতে ছিলাম। কিছুদিন কনস্ট্রাকশনে ছিলাম, পরে কনসালটেন্ট হিসেবে কাজ করলাম এবং আমার শেষ যে চাকরি সেটাও আমি বিদেশে করেছি, লাওসে। ইন্টারন্যাশনাল কনসালটেন্ট হিসাবে আমি কাজ করেছি, ড্রেনেজ ইঞ্জিনিয়ার হিসাবে লাওসে। এটা 96 পর্যন্ত কাজটা করেছি। খুব শর্ট টার্ম একটা কনসালটেন্সি ছিল, তারপরে আমি আর কোনো চাকরি করিনি। এখন আমি পুরোপুরি নাটকের লোক, প্রফেশনালি আমি নাটকের লোক। আমরা আপনার নাটকের কথা শুনবো, সাংস্কৃতিক জীবন। কিন্তু একজন আবুল হায়াতকে পেতাম না। আপনি মাত্র 10 বছর বয়সে মঞ্চে উঠেছিলেন, নিউজ প্রেজেন্টার হিসেবে মিডিয়াতে কাজ করেছিলেন, রেডিওতে, চট্টগ্রাম বেতারে। এই যে এই সাংস্কৃতিক জীবন, এই জীবনটি কিভাবে শুরু হয়েছিল এবং এই যে এই সাংস্কৃতিক জীবনটি সম্পর্কে জানতে চাইব। আমি প্রথমে একটু বলেছিলাম আপনাকে যে বাবা রেলওয়ে এমপ্লয়িজ ক্লাবের সেক্রেটারি ছিলেন চট্টগ্রামে, ওয়াজিল ইনস্টিটিউটের। ওখানে প্রতি মাসে একটি নাটক হতো আমার বাবার পৃষ্ঠপোষকতায়। তিনি খুব উৎসাহী ছিলেন, নিজে অভিনয় করতেন না এবং সেক্রেটারি ছেলে হিসাবে প্রতিটি নাটকে আমার অবারিত দাঁড় ছিল। ওই দেখতে গিয়েই কিন্তু ছোটোবেলা থেকে ইন্সপিরেশনটা পেয়েছি এবং বিশেষ করে অমলেন্দু বিশ্বাসের অভিনয়ে উনি ওনার প্রতিটি নাটকে ওনাকে নায়কের চরিত্র আমি দেখেছি এবং এই দরাজ গলা, এই পদচারণা, এই মুভমেন্টস, যেগুলো আমাকে ভীষণভাবে আকর্ষণ করতো। তারপরে 10 বছর বয়সে আমি আমার বন্ধু আমরা মঞ্চ বানিয়ে টিপু সুলতান নাটক করলাম এবং সেখান থেকে কিন্তু অভিনয়টা আমার মজ্জার ভিতর ঢুকে গেল এবং এই নেশাটা বাড়তে লাগলো। যতবার মঞ্চে উঠতে লাগলাম ততবারই নেশা বাড়তে লাগলো। তারপরে পাড়ায় অভিনয় করলাম, কলেজে অভিনয় করলাম, ইউনিভার্সিটিতে ঢুকে বুয়েটে এসে দেখলাম যে এখানে একটা সাংঘাতিক রকম রবরবা একটা সাংস্কৃতিক মণ্ডল তৈরি হয়ে আছে এবং এখানে আমার সাথে যারা ছিলেন, বিশেষ করে যাদের নাম বলতেই হয়, সিরাজুল মজিদ মামুন, জামালউদ্দিন হোসেন, রাব্বানি, আবুল কাশেম, মানে এদের সবাইকে নিয়ে একটা পরিমণ্ডল তৈরি হলো, আরও জমাট একটা মানে গ্রুপ তৈরি হয়ে গেল এবং বুয়েটে আমাদেরকে ডাকাই হতো ঘেটু পার্টির দল। আচ্ছা, আমরা 5 জন ঘেটু পার্টি। তো আমরা খুব এনজয় করতাম। পাশ করার সঙ্গে সঙ্গে ঘটনাক্রমে নাগরিক নাট্য সম্প্রদায়ের ডাক পেলাম, যে তখনও সম্প্রদায়টা গঠিত হয়নি কিন্তু নাটকটা হবে এই ডাকটা পেলাম আতাউর রহমান এবং জিয়া হায়দার এদের কাছ থেকে এবং সেই নাটক ইডিপাস টেলিভিশনে হলো 68-এ এবং 69-এ হলো নাটকটা, 68 থেকে রিহার্সাল হলো এবং নাগরিক প্রতিষ্ঠিত হলো এবং প্রতিষ্ঠাতা সদস্য হয়ে গেলাম। সুতরাং একটা গ্রুপের সদস্য হয়ে গেলাম, গ্রুপ থিয়েটারের। তারপর থেকে কিন্তু আর পেছনে থাকার কোনো অবকাশ পাইনি এবং ওই যে প্রথমে যেটা বললাম যে ঢাকার বাইরে চাকরি করবো না, আর এরপরেও চাকরি হয়েছে, ওয়াটার বোর্ডে হয়েছে, পাওয়ার বোর্ডে হয়েছে, বিএডিসিতে হয়েছে, আরও 2-4 প্রাইভেট কোম্পানিতে হয়েছে, কিন্তু আমি যাইনি।
আমরা ঢাকাতে থাকবো, নাটক করবো। আমরা গজনা সংস্কৃতি সংসদ, সৃজনী সৃজনী। শিল্পী গোষ্ঠী এবং ফাইনালি টেলিভিশন, সিনেমাতে ঢুকে পড়লাম 72 সালে। এদিকে আবার মঞ্চ চলছে, রেডিওতে নাটক করছি। তখন আর কোনো দিকে তাকাবার সময় নেই। এর মধ্যে লেখালেখি টুকটাক ইউনিভার্সিটির লাইফ থেকে করতাম, সেটা একটু একটু আস্তে আস্তে বাড়তে লাগলো। নাটক লিখতে শুরু করলাম, পরবর্তীতে গল্প লেখা শুরু করলাম। একটা সময় এসে পত্রিকায় কলাম লেখা শুরু করলেন। প্রথম আলোতে, তার আগে তারকালোকে কলাম লিখতাম। সব কিছুই একসাথে চলতে লাগলো আর কি। জি। চাকরিও কিন্তু চলছে, চাকরি কিন্তু ছাড়িনি। আজকে যে এই পর্যায়ে এসছেন, এই আসবার পেছনে যাদের অবদানের কথা বলতে চান? অবদানের কথা বললে তো অনেকের কথাই বলতে হয়। প্রথম থেকে শুরু করি, পিতামাতা। কারণ আমি তো বলেছি পিতার কথা আগেই, কারণ তার প্রশ্রয়টা ছিল 1 নম্বর অবদান আমি যেটা বলবো। আর মায়ের আশ্রয়, কারণ মায়ের শাড়ি দিয়ে কিন্তু আমি প্রথম স্ক্রিন বানিয়েছিলাম, বিছানার চাদর দিয়ে আমি স্ক্রিন বানিয়েছিলাম। তো সেখান থেকে শুরু, বাড়ির চৌকি, বাড়ি থেকে কানেকশন নিয়ে এসে ইলেকট্রিক লাইট। আর বাবা সব জেনেও মানে না জানার ভান করেছিলেন যে ঠিক আছে ছেলে নাটক করছে, করুক। তো সেখান থেকে তো শুরু। সুতরাং সেটা না করলে কিন্তু আজকে এই এত দূর আসতে পারতাম না। তার পরবর্তীতে যেটা হয়েছে যে আমার কিছু বন্ধুবান্ধব যারা সবসময় উৎসাহ দিয়ে গেছে, বিশেষ করে মনসুর বলে একটি ছেলের নাম আমার মনে পড়ছে, যে প্রথম একটি নাটক পরিচালনা করেছিল, মানে আমাকে সেখানে প্রধান চরিত্রে অভিনয় করতে দিয়েছিল। মনসুরের কথাটা আমার খুব মনে পড়ে। পরবর্তীতে যেটা হয়েছে, তখনও তো সামান্য কিছু অভিনয় করি, কিন্তু বাস্তব জীবন যেটা, সেটা হলো যে ব্যক্তি জীবনে যখন এলাম, পরিবারের সদস্য বাড়লো, এখান থেকে শুরু হলো আমার ব্যস্ততা। এবং অতি ব্যস্ততার কারণে আমার সবচেয়ে বঞ্চিত হচ্ছে কারা? আমার পরিবারের মানুষরা। এবং প্রথমত আমার স্ত্রী, যে বিয়ের পরও বলা যেতে পারে যে আমি টেলিভিশনে নাটক করছি বা মঞ্চে নাটক করছি। তো আমার স্ত্রীর সবচেয়ে বড় কাজ যেটা ছিল, সে কিন্তু নিজেকে এর ভিতরে মিশিয়ে ফেললো। এবং যখন গ্রুপ থিয়েটার করতাম, আমরা প্রতিদিন সন্ধ্যায় রিহার্সাল করতাম এবং প্রতি রোববার নাটক করতাম। সে কিন্তু সদস্য হয়ে গেল আমাদের গ্রুপের। এবং সে প্রতিদিন রিহার্সালে যেত আমার সাথে। এবং বিপাশা যখন ছোট্ট বাচ্চা, তাকে কোলে করে আমরা রিহার্সালে চলে যেতাম। আমার ওয়াইফ সারাক্ষণ রিহার্সালে থাকতো। মানে সেও একটা আমার নাটকের অংশ হয়ে গেল। তো এটা আমি কোনোদিন ভুলতে পারবো না, যে এই সাপোর্টটুকু। এবং পরবর্তীতে বাচ্চারা যখন স্কুলে যাওয়া শুরু করলো, তখন তো আমি তো তাদেরকে কোনো সময় দিতে পারতাম না। সকালে নিয়ে যেতাম গাড়িতে করে, আমি পৌঁছে দেওয়া এটুকু আমার কাজ। বিকালে হয়তো নিয়ে আসতাম আমি, কিন্তু বাদ বাকি তার পড়াশোনা, হোমওয়ার্ক ইত্যাদি ইত্যাদি, তাদের কী করতে হবে সমস্ত কিছু সে। এবং সেই সাথে সাথে আমাকে সাপোর্ট দেওয়া, আমার কি লাগবে না লাগবে, কোন নাটকে কী প্রয়োজন। ইভেন নাটকের সমালোচনা, যে এই তোমার এই নাটকটা কেন করলে, এটা তো ভালো হয়নি, আর এই চরিত্রটা খুব ভালো হয়েছে। মানে সে কিন্তু খুব কট্টর একজন সমালোচক। শিরিন, মানে যে আমার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং এখন আমরা বুড়ো বুড়ি দুজন একসাথে থাকি। এবং আমি বোধহয় এখন সবচেয়ে বেশি ব্যস্ত, মানে এই সময়টাতে। মাসে প্রায় প্রতিদিনই আমরা শুটিং করি। প্রতিদিন সকালে উঠে আজকে কোন নাটক, তোমার কী লাগবে বলো, এটা সেটা, সেগুলা কাজের যে ছেলেটা মেয়েটা আছে তাকে দিয়ে গুছিয়ে দেওয়া। আমি তো বাইরে খাই না, আমার খাওয়াটা রেডি করে দেওয়া। মানে এই সমস্ত কাজগুলো এখনও সে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে এবং হাসি মুখে করছে। আর আমার মেয়ে দুটো, এরা কিন্তু সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে আমি বলবো। কারণ তাদের সাথে যে সময়টুকু দেওয়ার কথা, আমার পরিবারের সাথে যে সময়টুকু দেওয়ার কথা, সেই সময়টুকু কিন্তু আমি নাটকের পেছনে ব্যয় করেছি। তো এদের প্রতি আমার জীবনের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আমি এই সুযোগে আমি তাদের কাছে মানে ক্ষমাও চেয়ে নিচ্ছি যে তাদের সময়কে আমি ব্যবহার করেছি। আর আমি কৃতজ্ঞ চিত্তে সেটা স্বীকার করছি আর কি। একজন অগ্রজ হিসেবে, অভিভাবক হিসেবে আজকের তরুণ প্রজন্মের জন্য আপনার পরামর্শ? তরুণ প্রজন্মকে আসলে আমি কি পরামর্শ দেবো আমি জানি না, কারণ তারা তো শিক্ষাঙ্গন থেকে বেরিয়ে এসছে, তাদের শিক্ষকরা, তাদের পিতামাতা সবাই দিয়েছেন। কথা একটাই বলার আছে, সেটা হলো যে জীবনের অস্থিরতা কমাও, চাওয়াটা কমাও। এটা আমি যেটা বুঝি আর কি। এবং সবচেয়ে বড় যেটা জিনিস, সেটা হলো শৃঙ্খল। মানে একটা শৃঙ্খলের মধ্যে সমাজটা আটকে আছে। সেই শৃঙ্খলটা কি? শৃঙ্খলটা হলো যে আমাদের যে পুরনো যে ভ্যালুসগুলো ছিল, সেটাকে আমরা একটা শৃঙ্খলের ভিতরে ঢুকিয়ে ফেলেছি এবং বাইরে আমরা নাচানাচি করছি। সেই শৃঙ্খলটা খুলে দিতে হবে, পুরনো ভ্যালুসগুলোকে লালন করতে হবে। কারণ অতীত ছাড়া বর্তমানের কোনো মূল্য নেই। অতীতকে অবমাননা করে, অপমান করে বর্তমান কখনো টিকতে পারে না, বা তাকে অবজ্ঞা করে টিকতে পারে না। অতীতকে সম্মান জানাতে হবে। তার মানে কি,
বয়স্ক মানুষকে, অভিজ্ঞ মানুষকে সম্মান করতে হবে, মূল্য দিতে হবে। কিন্তু এর মানে এই নয় যে তুমি এগিয়ে যাবে না, তুমি কিন্তু নতুনের সাথে এগিয়ে যাবে, কিন্তু অতীতকে সঙ্গে নিয়ে যাবে, অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে যাবে। এইটাই বলি আমি তাদেরকে, আর কিছুই না। সবার উপরে আমাদের এই সুন্দর সোনার বাংলাদেশ। আজকে প্রায় 4.5 দশক হতে চলল যে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে দেশ নিয়ে আপনার প্রত্যাশা কি? আমরা কি সুন্দর সেই বাংলাদেশটিকে পেয়েছি? যদি না পেয়ে থাকি, আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? একটা শান্তির দেশ হিসেবে প্রত্যাশা করি, এটাই সবচেয়ে বড় কথা, যেখানে প্রত্যেকটা মানুষ স্বস্তিতে, শান্তিতে, সুখে বসবাস করবে। এটাই তো বঙ্গবন্ধুর আশা ছিল, যে দেশের মানুষ স্বাধীন, মুক্ত, শান্তিতে, স্বস্তিতে বাস করবে। এবং একটা কথা এই প্রসঙ্গে আমি একটু বলি, যে আমার একটা জীবনের একটা খেদ বা একটা কষ্ট, আরেকটা কষ্ট যেটা, যে 71-এর মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, 23শে মার্চ 1971 একটি নাটক আমার করার কথা ছিল শহীদ মিনারে, রক্ত দিলাম স্বাধীনতার জন্য। কিন্তু ঘটনাক্রমে বা দুর্ঘটনাক্রমে 16ই মার্চ আমি অসুস্থ হয়ে পড়ি, এবং এমনই অসুস্থ হয়ে গেলাম, একবার কমাতে চলে গেলাম। সেই নাটকটি আমি আর করতে পারিনি। এই কষ্টটা কিন্তু আমি সর্বক্ষণ লালন করি আমার মনের মধ্যে। তো 1970, 70, 71 আমরা একটা সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে ছিলাম, যে এই দেশে পশ্চিমাদের যে একটা কী বলবো আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, যেখানে আরবি হরফে বাংলা লেখার একটা চেষ্টা হয়েছিল, বাংলাকে মানে উর্দু আরবির সাথে মিশিয়ে ফেলার একটা চেষ্টা হয়েছিল, সেখান থেকে মুক্ত করার জন্য আমরা রবীন্দ্রনাথকে, নজরুলকে নিয়ে আমরা এগিয়ে গিয়েছি। 69, 70, 71 রাস্তাঘাটে, শহীদ মিনারে, বিভিন্ন জায়গাতে আমরা রবীন্দ্রনাথ, নজরুল, বিভিন্ন প্রতিবাদী নাটক আমরা করছি। তো সেই আশাটা কিছুটা পূরণ হয়েছে, যে আজকে সাংস্কৃতিক জগতে আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমরা আমাদের ইচ্ছা মতো আমরা নাটক করতে পারছি, গান গাইতে পারছি। এটা তো একটা বিরাট ব্যাপার। এবং আরও বড় যেটা ব্যাপার, যে আজকে দেশ অনেক এগিয়ে এসছে। 71-এ পাকিস্তানের সাথে আমরা যে অবস্থায় ছিলাম, সেখান থেকে কিন্তু আজকে যোজন যোজন দূরে আমরা চলে এসেছি। এই দূরটা কিন্তু উপরের দিকে, নিচের দিকে নয়। কিন্তু আমার ধারণা এটা আরও অনেক এগোতে পারত, যদি আমরা অস্থির না হতাম, আমাদের মধ্যে হিংসা, দেশ, ঈর্ষা এগুলো যদি এভাবে জেগে না উঠত। আজকে দেশের বিরুদ্ধে কিছু মানুষ লেগে রয়েছে, কিছু লোক গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে, যেটা আমার মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করছে বা আমাকে মৌন করার চেষ্টা করছে। এগুলো থেকে মুক্ত হওয়া খুব প্রয়োজন। সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করলে একটা দেশের উন্নতি কখনো হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এবং আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের, আমি যেটাকে বলবো করাপশন। এই করাপশনটা জানি না কীভাবে দূর হবে, এবং উপর থেকে যদি প্রেশার না আসে, উপর থেকে যদি করাপশন দূর না হয়, নিচের মানুষ কখনো করাপশন মুক্ত হবে না। আমি চাই আমার এই দেশ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ঠেকাই মাথা ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এতক্ষণ আপনার অনেক অজানা কথা জানলাম। এবার আপনার পরিবারের সদস্যরা কি বলছেন সেটি আমরা আমাদের দর্শকদের দেখাবো। দর্শক দেখুন আবুল হায়াতের পরিবারের সদস্যগণ তার সম্পর্কে কি বলছেন। বাবা সম্পর্কে যেমন নতুন করে বলার কিছু নেই, তেমনি বলার শেষও নেই। আমার মনে হয় যে আমি ওনার সম্পর্কে বলতে গেলে যতই বলবো ততই আমার কম বলা হবে। বাবা, আপনি একজন আধুনিক মনের মানুষ এবং সহজ সরল মাটির মতো। বাহ্যিক দৃষ্টিতে আমার মনে হয় আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল। এমন সহজ সরল এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল মানুষের সংখ্যা বিরল। তাই এক কথায় আপনি সাধারণ নন, অসাধারণ। বাবা, আপনি একজন গুণী মানুষ। গুণী মানুষদের দেবার ক্ষমতা অসীম, কিন্তু নেবার দায়িত্ব আমাদের। সবশেষে বলবো, বাবা, আপনি আমাদের আদর্শ, আপনি আমাদের মাঝে আছেন এবং চিরকাল থাকবেন। আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। প্রতিটি সন্তানের কাছে তার বাবা বা মা অসাধারণ, কিন্তু আমার কাছে অনুভূতি সেরকম। এবং আমার বাবার মধ্যে যে সততা আমি আবিষ্কার করেছি, যে সিনসিয়ারিটি, মানুষের প্রতি, জীবনের প্রতি যে ভালোবাসা এবং যে পজিটিভনেস,
সেগুলো আসলে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে আমার জীবনের ক্ষেত্রে। তার পরিবারের প্রতি তার যে ভালোবাসা এবং রেসপেক্টের জায়গা, স্পেশালি আমার মার সাথে তার যে সম্পর্ক, আমার মাকে তিনি যেভাবে সম্মান দেখান বা সম্মান করেন একজন নারীকে, মানে আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে আসলে তিনি একজন অসাধারণ মানুষ। যে আমার বাবা মানুষকে অনেক বিশ্বাস করেন, বিশ্বাস করে কখনো ঠকেন। সেই জায়গাগুলোতে আমার মাঝে মাঝে মনে হয় যে আসলে আমার বাবা এত সরল, এটা আসলে কোনো অনুযোগ বা অভিযোগ না, বরং মনে হয় যে বাবা অনেক সময় কষ্টও পেয়েছেন তার খুব কাছের মানুষের কাছ থেকে, যেটি তিনি ডিজার্ভ করেন না, কিন্তু তারপরও তিনি তার মতোই থেকেছেন, তিনি কিন্তু পাল্টাননি। আমার যেটা মনে হয়, ওনার অভিনয় দক্ষতা স্পর্শ করার মতো পরবর্তী প্রজন্ম এখনো তৈরি হয়নি। মানুষ হিসেবে আমি কাছ থেকে যাকে যেভাবে দেখেছি, অত্যন্ত অমায়িক এবং কোমল স্বভাবের একজন মানুষ। উনি সচরাচর রাগ করেন না। নির্দেশনা দেবার সময় উনি কঠোর হন এবং সেটা খুব সাময়িক, সেটা আমাদের থেকে কাজ আদায় করার জন্যই উনি হয়তো করেন, কিন্তু বাকি সময় তার রাগ বা ক্ষোভ খুব একটা দেখা যায় না। আমার বাবা মারা গেছেন অনেক আগে, আমি যখন ম্যাট্রিক পাস করি তখনই। উনি আমার বাবা এবং তার সাথে সম্পর্কটাও আমার সন্তানের মতোই। তার কাছ থেকে আমি প্রতিনিয়ত নেই, তার কাজের থেকে আমি নেওয়ার চেষ্টা করি। তার দীর্ঘায়ু কামনা করি, তার কর্মজীবনটা আরও বিস্তৃত হোক সেই কামনা করি। বাবা, আপনার জন্য শুভকামনা। ওনাকে মূল্যায়ন করার মতো ক্ষমতা আমার নাই, কিন্তু উনি এত বড় মাপের এবং বড় মনের একটা মানুষ যে আমি অনেক ভাগ্যবতী যে এরকম মানুষের আমি ওয়াইফ। তার সবচেয়ে বেশি যেটা আমার কাছে ভালো লাগে অনেস্টি। সন্তানের বাবা হিসাবেও সে অনেক কেয়ারিং এবং বন্ধুর মতো তার সম্পর্ক বাচ্চাদের সাথে। আমাকে মেয়েরা ভয় পায়, কিন্তু ওর বাবাকে ওরা কোনোদিনই ভয় পায়নি এবং বাবা সবসময় ওদেরকে সময় দিয়ে এসছে। স্কুল থেকে আনা নেওয়া, পড়াশোনার দিকে খেয়াল করা, যতই ব্যস্ত থাকুক সে কিন্তু এগুলি সবসময় করে এসছে এবং ও মানে খুবই ভালো বাবা। সে যতটুকু সময় কাজ করতো অফিসে বা নাটকে, বাকি সময়টা সে শুধু আমাদের জন্যই রাখতো। আমি চাই ও যেভাবে এতদিন ধরে এত নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজগুলি করে এসছে, বাকি কাজগুলি সেইভাবে সুস্থ হয়ে করে যাক। এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম, এবার আমাদের যাবার সময় হলো, যেতে হবে। বিদায় চাইছি, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ, কারণ টেলিভিশন হলো আমার এই আজকের অবস্থানের যতটুকু যা এসেছি তার একটা প্রধান জায়গা। এখান থেকে কিন্তু আমরা একটা পর্যায়ে বেরিয়ে এসেছি, সুতরাং টেলিভিশনকে আমার অসংখ্য ধন্যবাদ। তবে আমরা বিদায় নেব আপনার একটি পছন্দের গান শুনতে শুনতে। আমরা কোন গানটি শুনবো? আমার তো পছন্দের হাজারো গান আছে, তার মধ্যে আচ্ছা লালনের একটা গান বলি, যেটা আমার